আমরা আমাদের আলোচনায় নতুন করে আজ এক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সেটি হলো কিরকম, আমরা পূর্বের যে প্রশ্নগুলো ছিল বিভিন্ন বিগত সালে প্রশ্ন লেখার ধরন, এখন তো আর কেউ বলতে পারবে না, স্যার আমার গাইডে কত নাম্বার পৃষ্ঠা পড়াচ্ছেন। সুযোগ নাই। এটা একটা নতুন টেকনিক। প্রশ্ন আসছিল টিএসআই পরীক্ষায়, এটিএসআই থেকে টিএসআই পরীক্ষায় প্রশ্ন আসছিল, জব্দ তালিকা বলতে কি বুঝেন? কাদের আসছিল? এটিএসআই থেকে টিএসআই পরীক্ষায় প্রশ্ন আসছিল, জব্দ তালিকা বলতে কি বুঝেন। আসছিল নাকি তোমাদের? এই উত্তর দাও না কেন সাথে সাথেই? জি স্যার, আসছে স্যার। কাদের আসছিল? জাফর ইকবাল, নাজমুল, কাদের স্যার আসছিল? আমাদের আছে নাই স্যার। টিএসআই থেকে টিএসআই আসছিল স্যার। এটিএসআই থেকে টিএসআই এর পরীক্ষা আসছিল, জব্দ তালিকা বলতে কি বোঝেন? নাজমুল, জব্দ তালিকা কাকে বলে? স্যার হুম। সিআর সিআরপিসি স্যার সিআরপিসি 103-2, বিবি নম্বর 44, পিআরপি 280 মোতাবেক জরুরি তালিকা বলতে বোঝায় কোনো স্থান বা কোনো ব্যক্তির দেহ তল্লাশি করে আহ, সাক্ষীদের উপস্থিত যে তালিকা প্রস্তুত করা হয় তাকে জরুরি তালিকা বলা হয়। বক্তব্যটা হলো, আমরা লিখবো সিআরপিসি এর 103, এটা পরে আসুক, কিন্তু আমরা লিখবো বিপি ফর্ম নাম্বার 44 পিআরবি 280। বিপি ফর্ম নাম্বার 44 পিআরবি 280 বিধি অনুযায়ী জব্দ তালিকা বলতে বোঝায় পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা উদ্ধারকৃত কোনো আলামত সরকারিভাবে যে হেফাজতে নেন, যে কাগজে লিপিবদ্ধ করেন, এটি হলো জব্দ তালিকা। অর্থাৎ আমাদের প্রশ্নের উত্তরটা হলো যে বিপি ফর্ম নাম্বার 44 এবং পিআরবি 280 অনুযায়ী জব্দ তালিকা বলতে বোঝায় পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা কোনো মালামাল উদ্ধার করে হেফাজতে নেওয়ার যে আইনি প্রক্রিয়া অবলম্বন করেন, বা যে আইনি প্রক্রিয়া অবলম্বন পর যে, অর্থাৎ আইনি প্রক্রিয়ার সাথে যে কাগজটা প্রস্তুত করেন, এটি হলো জব্দ তালিকা। পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা, কারণ কাস্টমস ও জব্দ তালিকা করতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারাও করতে পারে, র্যাবও করতে পারে। তো পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা জব্দ তালিকা একজন শুধুমাত্র পুলিশ করবে তা কিন্তু নয়। তাহলে কি করে? বিপি ফর্ম নাম্বার 44, অর্থাৎ জব্দ তালিকার প্রথম যে বিষয়টি হলো বিপি ফর্ম নাম্বার 44 এবং পিআরবি 280। পিআরপিসির 103ও দিতে পারি আমরা এখানে, কিন্তু মূলত হলো বিপি ফর্ম নাম্বার 44 এবং পিআরবি 280 বিধি অনুযায়ী জব্দ তালিকা বলতে বোঝায় পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা কোনো মালামাল উদ্ধার করে আইনি হেফাজতে নেওয়ার নিমিত্তে যে প্রক্রিয়া অবলম্বন করেন, বা যে যে বিষয়টি প্রস্তুত করেন, বা যে কাগজ লিপিবদ্ধ করেন, সেটি হলো জব্দ তালিকা। একটি নির্ভুল জব্দ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদান আলোচনা করুন। একটি নির্ভুল জব্দ তালিকা প্রস্তুতকরণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদান, অর্থাৎ একটা নির্ভুল জব্দ তালিকায় কি কি বিষয় উল্লেখ থাকা আবশ্যক। কি মনে করলাম আমরা? একটা নির্ভুল জব্দ তালিকায় কি কি বিষয় উল্লেখ থাকা আবশ্যক। তার মানেটা হলো যে জব্দ তালিকায় কি কি বিষয় উল্লেখ থাকবে। আমরা কিন্তু ভুল করে এই জব্দ তালিকা প্রস্তুত করব না। আমাদেরকে লিখতে হবে যে পিপি ফর্ম নম্বর 44 এবং পিআরবি 280 বিধি পর্যালোচনা করে দেখা যায় একটা নির্ভুল জব্দ তালিকায় কি কি বিষয় উল্লেখ থাকে। কি বলবো? পিপি ফর্ম নম্বর 44, পিআরবি 280 বিধি পর্যালোচনা করে দেখা যায় একটা নির্ভুল জব্দ তালিকায় কি কি বিষয় উল্লেখ থাকবে। এক, জব্দ, প্রথমে যেটা থাকবে সূত্র। নির্ভুল জব্দ তালিকায় প্রথম কি থাকতে হবে? সূত্র থাকতে হবে। এরপরে কি থাকতে হবে? জব্দ করার তারিখ ও সময়। এরপর কি থাকতে হবে? জব্দ করার স্থান। সেখানে আমরা লিখতে পারি কোন মহল্লা, রাস্তা, রোড, কোন স্থানের সম্মুখে আমরা লিখতে পারি। এরপরে লিখতে হবে
জব্দকালে উপস্থিত সাক্ষীদের নাম, ঠিকানা, বয়স, পিতার নাম, মাতার নাম সম্ভব হলে সব এগুলো উল্লেখ করতে হবে। এরপরে যে উল্লেখটা থাকবে সেটি হলো জব্দকালে বা উদ্ধারকৃত আলামতের বর্ণনা বা জব্দকৃত আলামতের বর্ণনা, অর্থাৎ যে মালামালগুলো আমরা জব্দ করেছি তার প্রত্যেকটি বর্ণনা, প্রথম থেকে শেষ পর্যন্ত কি মালামাল, তার গায়ে কি লেখা আছে, বা সেটি কতটুকু লম্বা বা ওজনে কতটুকু, বিস্তারিত বর্ণনা। এরপরে কি থাকতে হবে? এরপরে থাকতে হবে যাদের সম্মুখে এই মালামালগুলো জব্দ করা হয়েছে তাদের স্বাক্ষর বা টিপসই বা দস্তখত। এরপরে কি থাকবে? যে ব্যক্তি এই মালামালগুলো জব্দ করলেন সেই ব্যক্তির স্বাক্ষর, তার বিপি ফর্ম, তার বিপি নাম্বার, তার পদবি, তার পোস্টিং প্লেস এবং তারিখ। তাহলে প্রশ্ন হলো, একটি নির্ভুল জব্দ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদানগুলো আলোচনা করুন। একটা নির্ভুল জব্দ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আমরা কিন্তু জব্দ তালিকা প্রস্তুত করব না, আমরা লিখব যে বিপি ফর্ম নম্বর 44 পিআরবি 280 বিধি অনুযায়ী একটি জব্দ তালিকায় যে সকল বিষয় উল্লেখ থাকবে তাহা নিম্নরূপ। এক, প্রথমেই থাকবে সূত্র, এরপরে থাকতে হবে জব্দ করার তারিখ এবং সময়, অর্থাৎ কোন তারিখে কোন সময়ে জব্দ করা হয়েছে। এরপর থাকবে জব্দ করার স্থান, অর্থাৎ কোন স্থানে জব্দ করা হয়েছে এবং যার কাছ থেকে জব্দ করা হয়েছে তার নামটাও এই সেখানে উল্লেখ থাকবে, এবং সেখানে মহল্লা বা কোন দোকানের সামনে সেটাও এখানে উল্লেখ করা, অর্থাৎ ঘটনাস্থল যেটাকে আমরা বলি। এরপর হলো জব্দকালে যে সকল সাক্ষী উপস্থিত ছিলেন যাদের সম্মুখে এই মালামালটা উদ্ধার করা হয়েছে তাদের নাম, বাবার নাম, মাতার নাম, তাদের বয়স, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। এরপরে যে উল্লেখটা করতে হবে, যে আলামতটা উদ্ধার করা হলো বা জব্দ করা হলো এই আলামতের বিস্তারিত বর্ণনা। যদি আগ্নেয়াস্ত্র হয় তার গায়ে কি লেখা আছে, সেটি পিস্তল না রিভলভার না বন্দুক, এবং তার সেটি কি দেশে তৈরি না কোন দেশে তৈরি, বা সেটি কোথাও ভাঙ্গা আছে কিনা, ট্রিগার আছে কিনা, অর্থাৎ বিস্তারিত বিবরণ। কোন আলামত থাকলে সে আলামতের বিস্তারিত বিবরণ, অর্থাৎ পূর্ণাঙ্গ পরিচিতি যাতে পাওয়া যায় সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপর কি থাকবে? যাদের সম্মুখে এটা জব্দ করা হলো তাদের স্বাক্ষর বা টিপসই। এরপরে কি থাকবে? সর্বশেষ, যে ব্যক্তি জব্দ তালিকা প্রস্তুত করলেন তার নাম, তার দস্তখত, তার বিপি নাম্বার, প্রয়োজনে টেলিফোন নাম্বার, তার পোস্টিং প্লেস এবং তারিখ, এটা উল্লেখ থাকবে। আমার কথাটা কি বুঝতে পারছেন না বোঝা নাই? বুঝতে পারছি স্যার। কারো কোনো মন্তব্য আছে এই সম্পর্কে? শর্টকাট বলে ফেলো। আর আমার একটা মন্তব্য আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যে জব্দ তালিকার ক্ষেত্রে স্যার 103 165 হবে কিনা স্যার, এটা জিজ্ঞাসা করতেছিলাম স্যার। শোনো 165 ফৌজদারি শোনো, কার্যবিধি। জব্দ তালিকার ক্ষেত্রে বলা আছে, এখানে আগে বুঝতে হবে পুলিশ দুটো ক্ষেত্রে জব্দ তালিকা করতে পারে। একটা হলো তল্লাশি করে যে সকল মালামাল পান সেগুলোর ক্ষেত্রে, আর একটা হলো পুলিশ মামলা তদন্তের ক্ষেত্রে। দুটো ক্ষেত্রে পুলিশ মালামাল প্রাপ্ত হন, সে দুটোর জন্য দেওয়া আছে 103 সন্দেহযুক্ত স্থান তল্লাশি করে, আর একটা হলো আলামত উদ্ধার করে, এই জন্য 165 দেয়া আছে, 103 ধারা দেয়া আছে। অর্থাৎ এই বিবি ফর্ম নম্বর 44-এর ওখানেই এটা দেওয়া আছে পিআইতে। তবে মূল জব্দ তালিকার যে বাক্যটা হলো বিবি ফর্ম নম্বর 44 এবং পিআইবি 280। বোঝা গেছে কথা আজাদ? জি স্যার, বুঝতে পারছি স্যার। কারো কিছু বক্তব্য আছে এই সম্পর্কে? কারো কিছু মন্তব্য আছে? না স্যার, বুঝতে পারছি। কি রাজলক্ষ্মী বা জান্নাতুল, তোমরা কি বুঝতে পারছো এটা?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যে প্রশ্ন আসছে, নারী ও শিশু নারী ও শিশুর দেহ তল্লাশির ক্ষেত্রে আইনগত পদ্ধতি আলোচনা করুন। অর্থাৎ একটা নারী বা একটা শিশুর দেহ তল্লাশির ক্ষেত্রে আইনগত পদ্ধতি কি কি লিখতে হবে? কি লিখতে হবে বলো? স্যার সিআরপিসি এখানে ধরা হবে স্যার। হ্যাঁ, স্যার সিআরপিসি 52 ধারা, স্যার সিআরপিসির 52 ধারা অনুসরণ করে একজন নারী দেহ তল্লাশি করতে। আমরা তো এই ভুয়া উত্তর নেব না, আমরা লিখবো। স্যার, হ্যাঁ, স্যার যদি এই প্রশ্নটা যদি স্যার তল্লাশির ক্ষেত্রে না গ্রেফতার আসে, সেক্ষেত্রে স্যার 46 হবে। গ্রেপ্তারের সাথে 46 হবে। এবার যদি মানে নারী যদি বলে যদি একজন নারীকে গ্রেফতার, সেক্ষেত্রে কি 46 নারী হবে না গ্রেপ্তারের 52? পদ্ধতি আলোচনা করুন। জি স্যার। গ্রেপ্তারের পদ্ধতি 46, নারী আর পুরুষ যেটা হোক, গ্রেপ্তারি। শুধু 52 ধারার মধ্যে বলা আছে যে যে নারীটাকে গ্রেপ্তার করা হবে, সে যদি তার দেহ তল্লাশির যদি প্রয়োজন দেখা দেয়, ওই নারীটা যদি কোনো অর্থাৎ ওই নারী, সে যদি নারী হয়, সে ব্যক্তি যদি নারী হয়, তাহলে অপর নারী দ্বারা তার দেহটা তল্লাশি করাতে হবে। এটা উল্লেখ করা আছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, এখানে ক্লিয়ার স্যার। এই নারী ও শিশুর দেহ তল্লাশির ক্ষেত্রে আইনগত পদ্ধতি কি আমরা লিখবো? সিআরপিসি কোন নারীর দেহ তল্লাশি করিতে হইলে সিআরপিসির 52 ধারা অনুযায়ী অনুসরণ করে অপর একজন নারী দিয়ে শালীনতা বজায় রেখে তার দেহটা তল্লাশি করিতে হইবে। কোন পুরুষ ব্যক্তির সম্মুখে তার দেহ তল্লাশি করা আইনসঙ্গত হইবে। একজন শিশুর দেহ তল্লাশির ক্ষেত্রে সব জায়গায় ধারা খুঁজবে না, স্যার ধারা কত দেব, নো। শিশুর দেহ তল্লাশির ক্ষেত্রে এমন ভাবে শিশুটির দেহ তল্লাশি করতে হবে যাতে কিনা শিশুটি ভয় না পায়। প্রয়োজনে শিশুর ক্ষেত্রে অপর আর একজন নারীকে দিয়ে তার দেহটা তল্লাশি করাতে হবে। শিশুর ক্ষেত্রে সব জায়গায় ধারা খুঁজলে হবে না, স্যার ধারা কত দেব, সব জায়গায় ধারা আমি দেই না, সব জায়গায় ধারাও পাওয়া যায় না। যারা দেয় সেখানে গিয়ে দেখো 28-30টা ধারা পেয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? কে? সোহেল? স্যার জি স্যার। কি বললাম বলো? স্যার এই সব জায়গায় অতিরিক্ত ধারা দেওয়া যাবে না স্যার, যে জায়গায় যে ধারা প্রয়োজন ওইটাই দিতে হবে স্যার। জান্নাতুল, কিছু বলার আছে তোমাদের? না স্যার, কিছু বলার নেই। আচ্ছা, জনৈক টিএসআই রূপসা ব্রিজের সন্নিকটে ট্রাফিক ডিউটি কালীন মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে দেখতে পান যে ট্রাকটির ধারণ ক্ষমতা 5 টন, কিন্তু বোঝাইকৃত মালামালের এবং মালামাল মালামালের পরিমাণ দেখে ট্রাকটি আপাতত দৃষ্টিতে অতিরিক্ত ওজন বহন করেছে মর্মে ডিউটিরত টিএসআই এর নিকট প্রতীয়মান হয়। এক্ষেত্রে দায়িত্বরত টিএসআই কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? কোন ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? কি জাফর ইকবাল? স্যার সিএসি দ্বারাই, সড়ক পরিবহন আইনে সিএসি দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো স্যার। তো আমাদেরকে প্রথমে তো কথাটা উল্লেখ করতে হবে যে 43 ধারা কি বলেছে। স্যার 43 ধারা লঙ্ঘন করলে 46 ধারা। লঙ্ঘন না, আমাদেরকে কথা বলতে হবে যে 43 ধারা উল্লেখ করা আছে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত ওজন বহন করে কোনো যানবাহন চালনা করা যাইবে না। যদি কোনো যানবাহনের চালক নির্ধারিত ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল বহন করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের 86 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। আলোচ্য প্রশ্নে ক নামক টিএসআই এই বোঝাইকৃত ট্রাকের চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের এই ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। ঠিক আছে আমার কথাটা? ঠিক আছে 86 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই?
বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। একটা সেকেন্ড। তাহলে এরপরে প্রশ্ন আসছে, রিকুইজিশন বলতে কি বোঝায়? রিকুইজিশন স্যার কথা বলতে কি হলো তোমাদের? একটা প্রশ্ন আসছে, ওই যে রিকুইজিশন। আরে কে কথা বলছো বলো, আমি বলতেছিলাম স্যার বলো। ওটা আগের প্রশ্নটা তো স্যার যে ছিয়াশি ধারায় লিখবো তেতাল্লিশ আর ছিয়াশি, কিন্তু স্যার 11 ধারার মতো তো আছে স্যার, ওজন সীমা লঙ্ঘন করলে পয়েন্ট কত হবে, এটা দেওয়া যাবে কি? না, সেটা দিতে পারে যে এক্ষেত্রে তার একটা পয়েন্ট কর্তন হতে পারে, সেটা তো 86-র মধ্যে বলা আছে। 86-তেই বলা আছে, সেখানে তো আমার 11 ধারা দেওয়ার সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছো? ঠিক আছে। প্রশ্নটা হলো যে রিকুইজিশন বলতে কি বোঝায়? রিকুইজিশন কি? রিকুইজিশন বলতে কি বোঝায় বা রিকুইজিশন কি কি বোঝায়? এটা কি জানো রিকুইজিশন কাকে বলে? অস্থাবর সম্পত্তির হুকুমটা স্যার আমি 3 ধারা স্যার মনে হয়। সেখানে বলা আছে কে রিকুইজিশন করতে পারে, কিন্তু রিকুইজিশন এটা অন্যর বইতে ছিল না। আমি একটা তোমাদের একটা ইয়া দিছি তো এখানে। রিকুইজিশন বলতে এখানে বোঝানো হয়েছে যে সরকারি কাজের স্বার্থে। এখানে 2017 সনে কি হলো ইয়া, স্যার সাময়িকভাবে সরকারি কাজের জন্য ব্যবহার করার জন্য স্যার এদের দখল কিছু। সম্পত্তি দখলে নেয়া। এটা 2017 সনে একটা আইন হয়েছিল, জানো কি? এই যে অস্থাবর সম্পত্তি, শোনো এগুলো আগে বুঝে নাও, তোমার সেই 88 সনের আইন পড়লে হবে না। এখানে হলো রিকুইজিশন বলতে কি বুঝেন, আর একটা হলো কখন রিকুইজিশন করতে পারে, দুটো জিনিস আলাদা। রিকুইজিশনের সংজ্ঞা এখানে দেওয়া আছে অধিগ্রহণ। এই অধিগ্রহণের এখানে যে কথাটি বলা আছে সেখানে তোমাদেরকে বুঝতে হবে এই অধিগ্রহণটাই হলো রিকুইজিশন। সেখানে বলা আছে অর্থ ক্ষতিপূরণ, পুনর্বাসন উভয়ের বিনিময়ে প্রত্যাশী ব্যক্তি সংস্থার জন্য কোন অস্থাবর সম্পত্তি, সত্ত্ব বা দখল গ্রহণ। বুঝতে পারছো? এখানে একটা কথা বলা হয়েছে। এখন তোমরা যদি মনে করো যে স্যার এটা তো রিকুইজিশন সম্পত্তি, এই রিকুইজিশন এখানে কিন্তু কোনো আইনের কথা বলা হয়নি। তবে আমরা এখানে যে বিষয়টা জানি, রিকুইজিশন বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে কোনো সরকারি কাজের স্বার্থে কোনো যানবাহন অধিগ্রহণ। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। এখানে আরেকটা, এখানে তো তো আরেকটা গেল, আরেকটা বিষয় আছে মহানগরের যানবাহন রিকুইজিশন বিধিমালা 2006। এখানে অনেকগুলো আইন তৈরি হয়েছে, আইনগুলো তো 2006 অনেক আইন তৈরি হয়েছে, সেগুলো অবশ্য এখানে নাই। আমরা যেটা দেখছি এখানে নাই, নাই এখানে। তো রিকুইজিশনের মূলত যে বক্তব্যটা হলো, রিকুইজিশনের এখানে একটা কথা বলা হয়েছে যে সরকারি কাজের স্বার্থে যানবাহন অধিগ্রহণ করা। কিসের স্বার্থে? সরকারি কোনো যানবাহন সরকারি কাজের স্বার্থে অধিগ্রহণ করা। এখানে এই আমরা যে আইনটা দেই, যেমন আমরা আইন দিয়ে থাকি অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, এটা ঠিক আছে। এটার মধ্যে একটা কথা বলা আছে যে এটি সম্পর্কে আলোচনা করা হয়েছে 1988 না এটা? জি স্যার। স্যার 88 স্যার, জি স্যার। কিন্তু আমি আর একটা তোমাদের জন্য এখানে করছিলাম, এটা একটু দেখে নেই। এটাকে সুন্দর করে আমি অনেকটা কয়েকটা বই ঘাটানোর পরে সেটা আমি লিখেছিলাম, ওটা দেখতে হবে আমাকে। এক্সপ্রেস লেটার, এটা কি যানবাহন রিকুইজিশন বিধিমালা 2006 এর 2 বলছিলেন নাকি স্যার? বিধিমালা 2006 কিন্তু আছে, জানো তো, ওখানেও বলা আছে। কিন্তু রিকুইজিশনের
ওই যানবাহন রিকুইজিশনে বলা আছে কিভাবে রিকুইজিশন করতে হবে, বুঝতে পারছো? এটা কি স্যার ডিএমপি অধ্যাদেশ 103-এর ক দেওয়া যাবে নাকি স্যার? না, 103-এর কথা বলা আছে রিকুইজিশন করতে পারবে মহানগর এলাকা। মহানগর পুলিশ কমিশনার, কিন্তু আমার প্রশ্ন তো ওটা না। আমার প্রশ্ন হলো রিকুইজিশন কাকে বলে? রিকুইজিশনের বাংলা কিন্তু অধিদাসন বা অধিগ্রহণ। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। রিকুইজিশনের বাংলা, রিকুইজিশনের ভালো বাংলাও কিন্তু আছে। অনেক গাড়ি স্যার ওটাই দিয়েছে স্যার, আপনার ওই যে অস্থাবর হুকুম দখল আইনের ওই যে গাইডের বিষয় আলাদা, ওইটা যদি আমি তোমাদেরকে আসতেছি, এখানে আমি তো লিখছি রে বাবা, আমার কাছে এখানে কোথায় আমি লিখলাম, আমার কাছে আছে, এখানে আছে। এখানে রিকুইজিশন বলতে কি বোঝায় আমার এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে, আমি এটা খুঁজে বের করি। প্রশ্নের মধ্যে আছে তো, সবাই একটু দেখো, আমি এটা খুঁজে বের করতেছি। স্যার 38 পৃষ্ঠায় আছে 13 নম্বর প্রশ্ন। 38 পৃষ্ঠা না, খালি জি 38? স্যার। জি স্যার। না, ওই জিনিসটা না, এটা তো উত্তরটা। আর একটা আছে, ওখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে রিকুইজিশন কাকে বলে। শোনো, আমি আজ দেখি তোমার এখানে কি আছে 38 পৃষ্ঠায়। ঠিক আছে, রিকুইজিশন হলো, এখানে বলা আছে রিকুইজিশন শব্দের অর্থ সম্পর্কে আইনের কোথাও সুনির্দিষ্ট উল্লেখ করা নাই। রিকুইজিশনের অর্থ হলো অপ্রয়োজনীয় কিছু চাওয়া বা লিখিত চাহিদা মোতাবেক কোনো কিছু লাভ করা বা সাময়িকভাবে সরকারি কাজের স্বার্থে কোনো কিছু দখল করা, এটাই সঠিক। আর 103 বা ওই যে কথাটা বললাম আমরা, এটা হলো রিকুইজিশনের পদ্ধতি, কে রিকুইজিশন করতে পারে। আমাদের প্রশ্ন হলো রিকুইজিশন বলতে কি বোঝেন, রিকুইজিশন পূর্ব শর্ত কি? রিকুইজিশনের পূর্ব শর্তের মধ্যে অনেক কিছু উল্লেখ করা আছে যেটা কোনো বইয়ে নাই। অর্থাৎ যে 7 দিনের অতিরিক্ত যানবাহন করা যাবে না, জনস্বার্থে করতে হবে, ব্যক্তিগত কাজে করানো যাবে না, এয়ারপোর্টগামী কোনো যানবাহন রিকুইজিশন করা যাবে না, এই জাতীয় কিছু এখানে উল্লেখ করা আছে। বুঝতে পারছো আজাদ? অর্থাৎ ব্যক্তিগত গাড়ি যানবাহন এগুলো রিকুইজিশন করা যাবে না। দূরপাল্লার গাড়ি, দেখা গেল একটা গাড়ি বরিশাল থেকে চট্টগ্রাম যাচ্ছে, সেই ধরনের গাড়ি যানবাহন করা যাবে না। এরকম যানবাহন নীতিমালাতে 2007-এ এগুলো, 2006 এগুলো উল্লেখ করা আছে। যাই হোক, অপরাধ জন্য নরহত্যা খুনের মধ্যে পার্থক্য আমাদের প্রয়োজন হলো কি? আচ্ছা, বেআইনি সমাবেশ এবং দাঙ্গা মোকাবেলার জন্য আইনগত ভাবে পুলিশকে কি 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 ব্যবস্থা গ্রহণ করতে পারে, এগুলো খুব ভালো করে বুঝো। বেআইনি জনতা বা দাঙ্গা, তার মানে কি বেআইনি জনতাটাই পরবর্তীতে দাঙ্গায় পরিণত হয়, কি হয় না? বেআইনি সমাবেশ তো পরবর্তীতে দাঙ্গায় পরিণত হচ্ছে নাকি? জি স্যার। স্যার তো এখানে এখানে মূলত প্রশ্নটা হলো বেআইনি জনতা বা দাঙ্গা ছত্রভঙ্গকরণের ক্ষেত্রে পুলিশের করণীয়, একই কথা। এই বেআইনি জনতা বা দাঙ্গা ছত্রভঙ্গকরণের ক্ষেত্রে প্রথমে সিআরপিসির 127 ধারা আসবে। অর্থাৎ আমরা লিখবো যে সিআরপিসির 127 ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট বেআইনি জনতা ছত্রভঙ্গ করিবার আদেশ প্রদান করতে পারবে। এরপরে এই বেআইনি জনতায় অবস্থানরত ব্যক্তিদের দায়িত্ব হবে ছত্রভঙ্গ হওয়ার আদেশ পাওয়া মাত্রই সে স্থান ত্যাগ করা। সিআরপিসির 128 ধারায় উল্লেখ করা আছে বেআইনি জনতার সদস্যগণ সিআরপিসির 127 ধারার আদেশ প্রাপ্তির পরও যদি ছত্রভঙ্গ না হন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তথায় উপস্থিত ম্যাজিস্ট্রেট বেআইনি জনতায় অবস্থানরত ব্যক্তিদের ছত্রভঙ্গ করিবার নিমিত্তে বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিতে পারবেন, প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পারবেন, প্রয়োজনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। সিআরপিসির 127 এবং 128 ধারার বিধান পালন করিবার পরও যদি কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে
সংশ্লিষ্ট পুলিশ অফিসার অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেট ইহা ছত্রভঙ্গ করিবার নিমিত্তে অর্থাৎ বিআরবি 153 বিধি অনুযায়ী, যেহেতু পুলিশের কথা বলা হয়েছে যে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বিআরবি 153 বিধি অনুযায়ী বেআইনি জনতা ছত্রভঙ্গ করিবার নিমিত্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। আর কোনো ধারা আসার কোনো সুযোগ নাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। বেআইনি জনতা বা দাঙ্গা মোকাবেলার জন্য পুলিশকে কি কি ক্ষমতা দেওয়া হয়েছে? তা মোকাবেলার জন্য পুলিশ তো প্রথমে ছত্রভঙ্গ করতে দিবে, ছত্রভঙ্গ হয় নাই, অবস্থান করতেছে, গ্রেফতার করবেন, শক্তি প্রয়োগ করবেন। শক্তি প্রয়োগ করে তারা যদি মার মুখে হয়ে যায়, পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে বিআরবি 153। পুলিশ বিআরবি 153 বিধি অনুসরণ করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তাহলে কি আমরা লিখতে পারবো কি পারবো না? কে জান্নাতুল, রিয়াজ, আমরা কি লিখতে পারবো? ইনশাল্লাহ পারবো স্যার। কিভাবে লিখবা কত? নাজমুল বলো, মুখস্থ বলো। সিআরপিসি 127 ধারা উল্লেখ করা আছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং থানাভারপ্রাপ্ত তুমি এই কর্মকর্তা। কথা লিখবে কেন? তোমাকে প্রশ্নের উপর লিখতে হবে। বলছে বেআইনি সমাবেশ এবং দাঙ্গা মোকাবেলার জন্য আইনগত ভাবে পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা লিখবো যে বেআইনি সমাবেশ বা দাঙ্গা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে বা মোকাবেলার ক্ষেত্রে পুলিশ যে সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে তারা নিম্নরূপ। তোমাকে যেভাবে জিজ্ঞাসা করেছে তোমাকে সেভাবে উত্তরটা শুরু করতে হবে। কি জাফর ইকবাল, পারবা না? জি স্যার, পারবো স্যার। তোমার ভিডিওটা কালকে আসে নাই, ভিডিওটা পাঠাই দিও। কালকে মনে হয় এর কারণে আসে নাই, পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো না স্যার। আমার কথা বোঝা গেছে নাজমুল? স্যার বুঝতে পারি স্যার। আমাদের কি ভুল হবে এরকম? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা। ক, গহনা চুরির অভিপ্রায়ে একটি গহনার বাক্স ভেঙে দেখলো যে সেটিতে কোনো গহনা নেই, এতে এর সংগঠিত অপরাধ বর্ণনা করুন। এ বই দেখে দেখে ফাও করলে কিন্তু বাদ। আমার এই বই দেখে মুখস্থ পাঠের দরকার নেই তো। কোন ধরনের অপরাধ? তার 379 500। 379। 579 না কত? 511 স্যার, পেনাল কোড 511, 379, 511। এটা কিভাবে লিখবো আমরা? আসলে বিষয়টা হলো এরকম, উত্তর শুধু লিখলে হবে না তো, তার শাস্তি আমাদের লিখতে হবে যে এই ধারায় উল্লেখ করা আছে চুরির কথা, আর এই ধারায় উল্লেখ করা আছে কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ করার চেষ্টার কথা। আলোচ্য প্রশ্নে এই ব্যক্তি অমুকের বাক্স ভেঙে চুরি করার উদ্দেশ্যে বাক্স ভাঙেন, কিন্তু মালামাল না থাকায় তিনি চুরি করতে ব্যর্থ হন। আলোচ্য প্রশ্নে তার অপরাধটি পেনাল কোডের 379/500 ধারায় অপরাধ, তার কাজটি এই ধারায় অপরাধ। আমার কথা বোঝা গেছে না বোঝো নাই? দেখো এখানে কথা কিন্তু স্যার 380 হবে না, 380 আসার সুযোগ নেই, কারণ এখানে কিন্তু গৃহের কথা বলা নেই। ঘটনা কি বুঝতে পারছো? স্যার, হ্যাঁ। যদি মসজিদের দান বাক্স ভাঙ্গে চুরি করে বাক্স ভাঙলো, ভাঙ্গে তো টাকা ওইটা কোনো পয়সা নাই, মানুষের সেক্ষেত্রে বসত ঘর না, ওইটা কোনো বসত ঘর না, মসজিদের কোনো বসত ঘর না। আল্লাহ পাক আমাদের কিছু কিছু জিনিস রেয়াত দিছে, মানে ছাড় দিছে। নামাজ পড়ো আর না পড়ো আমি কিচ্ছু কমু না, তুমি আমার কাছ থেকে চুরি করে না, কিছুই কমু না।
যখন ধরা খাইবা তখন তার ফল ভোগবা, এই হলো বিষয়। কাজে কাজে ওই এগুলো আলাপ আমাদের না করাই ভালো, আমরা ওই মসজিদ মন্দির এগুলোতে না যাই। হ্যাঁ, আমরা এখানে আলোচনা করি। আচ্ছা, তাহলে বুঝলাম আমরা। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে পুলিশকে সাহায্য করতে জনগণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে? কোন কোন ক্ষেত্রে? এই উত্তরটা আমরা কিভাবে লিখবো? কি জান্নাতুল, কিভাবে লিখবো? সিআরপিসি 42 দ্বারা উল্লেখ করা আছে যে জনসাধারণ যখন তোমার ওই কথাটা ম্যাজিস্ট্রেট। হলো না, তোমার উত্তরটা এভাবে হলো না। তোমাকে উত্তরটা লিখতে হবে, সিআরপিসির 42 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে জনসাধারণ পুলিশকে সাহায্য করতে বাধ্য তাহা নিম্নরূপ। বিষয়টা বোঝা গেছে জান্নাতুল? তোমাকে প্রশ্ন, শোনো, তুমি তো মুখস্থ করছো, মুখস্থ করলে হবে না, প্রশ্ন যে ঘুরে আসছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। যদি প্রশ্ন আসে কখন কি কারণে জনসাধারণ পুলিশকে সাহায্য করতে বাধ্য, আমরা লিখবো সিআরপিসির 42 ধারা অনুযায়ী নিম্ন বর্ণিত কারণে জনসাধারণ পুলিশকে সাহায্য করতে বাধ্য। এরপর আমরা কারণগুলো লিখি, কিন্তু আমাদের হেডিংটা তো এভাবে শুরু করতে হবে নাকি? জি স্যার। তো আমাকে যাহা জিজ্ঞাসা করবে উত্তর তো আমি সেভাবেই দেবো, না আন্দাজে দিয়ে দেবো? কোনটা? কি কাজী সোহেল? না স্যার, প্রশ্নে যা চাইবে তাই দিব স্যার। তাহলে আমরা এখন আসি জনসাধারণ পুলিশকে সাহায্য করতে যে বাধ্যবাধকতা, অর্থাৎ সেখানে বলা হয়েছে সিআরপিসি 42-এর কতে নাকি? জি স্যার। বলছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির পলায়ন রোধ করবে। অর্থাৎ একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গেছেন, সে ব্যক্তি যখন তার গ্রেপ্তার এড়ানোর জন্য পলায়নের চেষ্টা করবেন বা পলাতে থাকবেন, তখন এই পুলিশ অফিসারকে ওই আসামি পলায়ন রোধ করবে বা আসামি গ্রেপ্তারের কাজে সাহায্য করিবার লক্ষ্যে জনসাধারণ সাহায্য করতে বাধ্য বা সাহায্য করবে। এরপরে নদী নালা, খাল বিল, কোনো বাঁধ, টেলিফোন, টেলিগ্রাফ কিংবা সরকারি সম্পত্তি ধ্বংসের হাত থেকে রক্ষার্থে জনসাধারণ পুলিশকে সাহায্য করবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন যদি তোমরা মনে করো সারা বছর তোমরা শুনে আসছো আমাদের পরীক্ষা উইথ বুক উইথ বুক, হঠাৎ করে যদি উইদাউট বুকে পরীক্ষা হয় তখন কি করবা? কে? জাফর আলী খান। তখন তো তখন তো বিপদ স্যার। সর্বনাশ, তখন তো সর্বনাশ। স্যার নোট কাইটে কাইটে যা বইয়ের ভিতরে পেস্ট করছি, বইয়ের মতো পুরোনো বই মাটি মাইকে বানায় রাখছি স্যার এতদিন আগে, এটা কি করবো? কি? জি স্যার। স্যার সাড়ে সর্বনাশ, হ্যাঁ, একেবারে সাড়ে সর্বনাশ হয়ে যাবে স্যার। এই জন্য প্রস্তুতি নিতে হবে। কি রিয়াজ শেখ? আচ্ছা, পুলিশ আইন 1861 অনুযায়ী কোন কোন অপরাধ সংগঠনের কারণে পুলিশ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? এটা কত ধারা? আমরা কি লিখবো জানো উত্তরটা? আমরা লিখবো যে পুলিশ আইনের 34 ধারা অনুযায়ী নিম্ন বর্ণিত কারণে একজন পুলিশ অফিসার জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। বিষয়টা বুঝতে পারছো? এরপরে আমরা কারণগুলো উল্লেখ করবো, কারণ প্রশ্ন যেভাবে আসছে ঠিক ওভাবেই। আবার যদি বলে কখন কি কারণে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, আমরা লিখবো যে সকল কারণে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় তাহা নিম্ন। কথা ঠিক আছে আমার কথা? তোমাকে যাহা জিজ্ঞাসা করেছে তুমি ওটাই লেখো, কিন্তু স্টার্টিংটা তোমাকে বোঝাতে হবে যে তুমি প্রশ্নটা বুঝেছো। কে?
সামেদুল, জি স্যার, কথা আপনার সুন্দর আছে স্যার। হ্যাঁ আমার কথা সুন্দর আছে, এই জন্য তো ছাত্র নাই বেটা, আমার কাছে ছাত্র পড়ে না। কার বলে 150, 200, 5,000 ছাত্র, আমার কাছে নাই। স্যার হ্যাঁ বলো। স্যার যখন 34টা দিব দেওয়ার পরে কি এভাবে লিখবো যে ইহা ছাড়াও পুলিশ আইনে 34-এর ক, এভাবে লিখবো নাকি স্যার? না, ইহা ছাড়াও না, ওটাও তো 34 ধারার অপরাধ, ওটাও তো 34 লেখার পরে লেখবা 34-এর ক। বোঝা গেছে? এখানে আবার জি স্যার। পিআরবি 316 দিও না, পিআরবি দিয়ে কাউকে বিনা বনে গ্রেপ্তার করা যায় না। এখানে আবার সিআরপিসি 54 ধারা দিও না, অস্ত্র আইনে 12 ধারা দিও না, এগুলো ফাউল। আমার কথা বোঝা গেছে? জি স্যার, স্পেসিফিক চাইছে তো পুলিশ আইন স্যার, তাহলে তার অন্য ধারা দেওয়ার দরকার নেই। পিআরবিসি তে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়নি, দেশে নাকি না পিআরবি স্যার। অনুযায়ী? চাইলাম ওই যে স্যার, চাইতে তো বেশি করে চাওয়া লাগে, হাল্লাটি হলে তো দিবেন, কি কামান চাইলাম স্যার, পিস্তল একটা তো দিবেন নাকি? আচ্ছা, এরপরে যে কথাটি বলা আছে, অপরাধীকে শনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে অসৎ চরিত্রের লোকদের তালিকা প্রস্তুত আলোচনা করুন। এটা কোনটা হবে? অসৎ চরিত্রের তালিকার গুরুত্ব আলোচনা করুন, এটা কোনটা হবে? ভালো করে বোঝো। অপরাধীকে শনাক্তকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে অসৎ চরিত্রের লোকদের তালিকার গুরুত্ব আলোচনা করুন। এটা কত কত নম্বরের প্রশ্ন, মানে কোন ধারার প্রশ্ন বা কোন আইনের প্রশ্ন এটা? কি জাফর ইকবাল? পিআরবি 343-এর ক। 343। শুধু ক হবে না, দুটাই হবে, 343-এর ক হবে না, 343 এবং 344-এর 343-এর ক, দুটাই। দুটাই হবে। কারণ এখানে বোঝানো হয়েছে অপরাধীকে শনাক্ত করে অপরাধ নিয়ন্ত্রণ অসৎ চরিত্রের লোক, কারণ ওইটা হলো অসৎ চরিত্রের অসৎ চরিত্রের লোকদের তালিকা ক এবং খ, মানে অর্থাৎ এরল এবং বিরল, কি তাই না? জি স্যার। আচ্ছা, এখানে যে কথাটা বলেছে যে গুরুত্ব আলোচনা করুন, তাহলে আমরা গুরুত্বটা কিভাবে মনে করবো? এটা তো আর বইয়ে লেখা নেই, তখন আমরা লিখবো যে একজন ব্যক্তি যখন অপর কোনো থানা থেকে এসে অন্য থানা এলাকায় বসবাস করেন, তখন এই যে থানা এলাকায় বসবাস করতেছেন সেই থানার অফিসার ইনচার্জ যদি তার তথ্য, যে থানা এলাকার থেকে সে এসেছে সেখান থেকে সংগ্রহ করে এই অপরাধের প্রতি যদি তার দৃষ্টি রাখতে পারেন, তাহলে তার দ্বারা অপরাধ সংগঠিত করার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে তার থানা এলাকা থেকে যে অন্য থানা এলাকায় চলে গেছে, তাকে যদি অবহিত করা যায় যে এরকম একজন খারাপ বা অসৎ চরিত্রের লোক আপনার থানা এলাকায় বসবাস করতেছে, তখন ওই থানার অফিসার ইনচার্জ তার প্রতি নজর বা খেয়াল রাখলে তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত করার সুযোগ নেই। এবং এই রকম ক্ষেত্রেই এই নজরদারি, অসৎ চরিত্রের লোকদের প্রতি নজরদারি বা তথ্য প্রেরণ আদান প্রদানের কারণেই অপরাধ কি জানে বলে অপরাধ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। মোটামুটি আমরা আজকে একটা আলোচনা করলাম, কালকে আর একটা আলোচনা করব আমরা। আচ্ছা, তোমাদের কথা বলি, আমাদের যে ইউটিউব আছে, আর শিকড় ল গাইড, ইংরেজিতে ল গাইড শিকড়, ল গাইড শিকড়, সেখানে ইউটিউবে গেলে আমাদের এই ভিডিওটা দেখতে পারবা। আমরা কোনো গ্রুপে আপাতত ভিডিওটা দিচ্ছি না, আমরা ইউটিউবে দিচ্ছি এ কারণেই যে সেখানে দেখে যদি কেউ লাভবান হোক, আমাদের কিছু যায় আসে না। আমরা সেখান থেকে কেউ যদি কেউ শিখতে চায় তোমাদের ক্লাসে, শিখবে। আমি জানি তারা শিখবে না, কারণ এরকম কম ধারা তারা পছন্দ করে না, তারা বেশি বেশি ধারা পছন্দ করে, তাই না? ইউটিউবে কোন জায়গায় পাওয়া যাবে স্যার? ল গাইড শিকড়, ইউটিউবে ল গাইড শিকড় লিখলেই দেখবা যে এখানে পেয়ে যাবা। দেখছো না এর আগে তোমরা? জি স্যার। আগে তো
2300 পাইতেছি স্যার, কিন্তু 2400 পাচ্ছি মনে না। আছে, দেখলে খুঁজে পেয়ে যাবা, লগ আউট শিকড় লিখে সার্চ করলে পেয়ে যাবা, নাহলে আজকে আসবে স্যার। অন্যদের কাছে জেনে নিও। যাই হোক, তো স্যার কার কোনো, হ্যাঁ বলো। স্যার আমাদের এই যে এটিএস এর যে সিআরপিসি দণ্ডবিধির কয়েকটা ক্লাস যদি ইউটিউবে দিতেন তাহলে একটু ভালো সুবিধা হতো নতুন আমি 24 সালে। আমি এখন প্রত্যেকটাই ওখানে দেব। আগের গুলো আছে বিভিন্ন জায়গায়, ওখান থেকে আবার সরাতে পারি না, আমি সিস্টেম বুঝি না যেহেতু, আস্তে আস্তে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর একটা বিষয় হলো যে কালকে 1 তারিখ, সামেদুর ক্লাস তো হয় নাই, তারপরেও দান খরাজ যা পারো নিয়ে নিও সবার কাছ থেকে, ঠিক আছে? স্যার কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। না স্যার, আমার সবাই কাছে দিবে না, স্যার। সবাই সামেদুলের কাছে দিয়ে দিও। সমস্যা নাই স্যার, দিয়ে দিবে। তো ঠিক আছে সবাই একবার সবাই। 2 মাসে স্যার বেতন দিলে ভালো হয় একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, একবারে 2 মাসের বেতন দিলে সবাই ভালো হয় একবারে। স্যার নাজমুল স্যার তো 2 মাসে দিয়ে দিছে। কেনা, নাজমুল স্যার আগাম 2 মাসের টাকা দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, দিলে আমার দিস। পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা রাখি। আর আচ্ছা স্যার, ওই যে যেটা হলো, স্যার, ওই যে হাফিজ ভাই বল- হ্যাঁ হাফিজে কি হয়েছে? হাফিজ ভাই বলছিল যে একটা সাজেশন নাকি স্যার পরীক্ষার জন্য ইয়ে করতেছেন। সাজেশন বহুত দেরি আছে, সাজেশন এগুলোর মধ্যে সাজেশন হবে। আমরা যেগুলো পড়াচ্ছি এগুলাই পড়া, সাজেশন পড়ে পাশ করা যায় না। সাজেশন পড়ালাম, দেখা গেল আসলো না ওটা একটাও, তখন বিপদ। বুঝতে পারছো? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আর সবাই ইউটিউবে ওখানে দেখবা, আর যদি কেউ তোমাদের বন্ধু বান্ধব দেখতে চায় তাদেরকেও দাও, কোনো সমস্যা নেই। আর বিষয়টা হলো যে প্রত্যেক দিন ছোটখাটো 2-1টা প্রশ্ন জেনে আসবা, যাতে আমি তার উত্তরটা তোমাদেরকে দিতে পারি। স্যার আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, মানে স্যার দেখছেন কিনা জানি না স্যার, পুলিশে আমি দেখি নাই, কি প্রশ্ন সেটা বলো। বলতেছে। তো তুমি স্যার প্রশ্ন আপনার দিয়ে, দিছি স্যার। তুমি প্রশ্ন দেওয়ার পরে তোমার মনে নাই? স্যার এএসআই কলিমুদ্দিন সঙ্গীয় ফোর্স রানা, আমি এই সমস্ত ফালতু জিনিসের উত্তর দিই না, এর স্টার্টিংটাই ভালো হয় নাই। বুঝতে পারছো? এগুলো কোনো প্রশ্নকর্তার প্রশ্ন না, প্রশ্ন জানিই না, কাছে কাছে এগুলো উত্তর আমি দিই না, ফালতু জিনিসের উত্তর আমি দিই না, এগুলো পোস্ট করবা না। বরঞ্চ ধারা জানা থাকলে বলতে পারো স্যার এই ধারায় কি প্রশ্ন হতে পারে। ওই সমস্ত বেয়াদবের প্রশ্নের উত্তর আমি দিই না, এগুলো বেয়াদব লোকেরা এগুলো প্রশ্ন করে, এটা কোনো প্রশ্নের জাতি না। ধারা জেনে আসবে, এই সমস্ত উল্টাপাল্টা প্রশ্নের মধ্যে কিছু আর্ট থাকবে, বুঝতে পারছো, মাধুর্য থাকবে, বুঝার মতো কিছু থাকবে। হুম, একটা বুঝি না প্রশ্ন তো স্যার বোঝা, এটা, একটা, হ্যাঁ, আমি বুঝি না স্যার কিরকম প্রশ্ন করলো। ওই যেমন করছে তেমন, এই সমস্ত লোক ওরাই, ওদের কাছে এতগুলো লোক আছে, এতগুলো লোক যায়। কথা, গল্প বাদ দাও। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করতেছি, আমাদের গাইডে যেভাবে প্রশ্ন আছে, এইরকম প্রশ্ন সাজানো গোছানো সবার কাছে পাবা না, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমি তো পরে ঢুকছি স্যার, বুঝতে পারি না মূলত আজকে যে পড়াইছেন, মানে মানে কোন লাইনে পড়াইতেছেন বুঝতে পারিনি, কিন্তু স্যার কোন কি লাইনে প্রশ্ন পড়েনি, এটা কি তোমাদের পরীক্ষা আসছিল বিগত সালের 23 সালের প্রশ্ন। 23 সালে পড়লো স্যার। 23 সালে এটিএস এখন থেকে টিএসআই। 23 সালে এটিএসআই থেকে টিএসআই আমি স্যার পদোন্নতি প্রথম বুঝতেই পরীক্ষায় যে পারিনি স্যার, প্রশ্ন, হ্যাঁ, কারণ আপনি তো পরীক্ষা দিন এটা। এখন কি স্যার আমরা পূর্তি মানে এরকম প্রশ্ন পড়াবেন না গাইড পড়াবেন নাকি স্যার, আমরা না প্রশ্ন মেইন পড়াবো। বুক স্যার? তো ঠিক আছে, ভালো থাকো, কথা হবে।